নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট। এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে, বললেন গোলাম মাওলা রনি। এদিকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে, হাসিনার পালানো দৃশ্য পাচ্ছে বিশেষ স্থান। এবং সর্বশেষ জানাবো, মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট। নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা লুট করেছে 4 ভরি স্বর্ণালংকার এবং 3.5 লাখ টাকা। সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল খানের মা। কামাল খান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। আহতের আরেক ছেলে মাইনুদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে তার মা একাই ঘরে ছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের মাথায় 3টি কোপ দেয়। এরপর কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নেয় এবং ঘরের বিছানায় নিচে রাখা নগদ 3.5 লাখ টাকা লুট করে পালিয়ে যায়। হোসনে আরার নাতি সালমান রক্তাক্ত অবস্থায় দাদিকে অচেতন পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতের ছেলে মাইনুদ্দিন বলেন, এটি শুধু চুরি নয়, পরিকল্পিত ডাকাতি। আমার মা সবসময় স্বর্ণালংকার পরতেন, তাকে যেভাবে কোপানো হয়েছে তা বর্বরতা। এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে, বললেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত 1 বছরে আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজি, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত 15 বছর হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি যে লোকটা ভালো মানুষ। সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছে। তারা গত 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা 15 দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছেন। পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না, কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে, যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে। কিন্তু বাংলাদেশে এটা ছিল গণবিস্ফোরণের মতো ঘটনা এবং সেই গণবিস্ফোরণে পুরো জনগণ যে যার অবস্থান থেকে অংশ নিয়েছেন। জুলাই আগস্টের উত্তাল সময় গৃহবধূ রাস্তায় নেমে এসেছে। 7 থেকে 8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসে একটা ঢিল ছুঁড়েছে। জুলাই আন্দোলন নিয়ে কৃতিত্বের লড়াই মাস্টার মাইন্ড কে, সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সম্মুখ নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের নেতৃত্ব জনগণকে দিতেন এবং দীর্ঘ সময় যারা এই দেশকে পরিচালনা করতে পারেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন, তবে আওয়ামী লীগের বিচার আরও সুন্দর হতো। এখন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা শতগুণ ভালো থাকতো। বিপ্লবীদের সম্পর্কে এখন যেসব মন্দ কথা হচ্ছে সেটাও হতো না। তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, কিন্তু কোথাও তার সিটে ফোটাও নেই। সকালে যখন বের হয়েছি ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারবো না, কিন্তু সকাল 11টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টুন ছিল না। এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্ত মাত্র 1 বছরে আমরা শুধু ভুলতেই বসিনি, আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন তরবারি দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। গত 15 বছর যারা জুলুমের শিকার হয়েছেন তাদের দেখে আমাদের করুণা হতো। আমরা দোয়া করতাম সেই মানুষগুলো এই অল্প কয়েকদিন ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা 15 দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে, হাসিনার পালানো দৃশ্য পাচ্ছে বিশেষ স্থান। ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের স্মৃতির স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে জাদুঘরের জন্য স্মারক সংগ্রহের কাজ। 5ই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, গত অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই আন্দোলনের স্থিরচিত্র, বিভিন্ন স্মারক, নানা উপকরণ, শহীদদের জামাকাপড়, চিঠি, গুরুত্বপূর্ণ নথিপত্র, ওই সময়ের পত্রিকার কাটিং, অডিও, ভিডিও সহ বিভিন্ন স্মৃতি স্মারক থাকবে। এছাড়া সেখানে বিশেষ স্থান পাচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য।
এ জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের বিষয়টি সরাসরি মন্ত্রণালয় দেখভাল করছে, এজন্য এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। তবে উদ্বোধন প্রসঙ্গে বলেন, মন্ত্রণালয় থেকে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা সরাসরি উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে। তথ্যানুসন্ধানে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ করতে আর্কাইভ ও কালেকশন টিম দেশ জুড়ে কাজ করছে। দেশের কারো কাছে কোনো স্মৃতিস্মারক থাকলে তা জাদুঘরে পৌঁছানোর জন্য বিজ্ঞাপন সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এই জাদুঘরের সংগ্রহশালা যেন জুলাইয়ে সংগঠিত ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে দেয়, সে লক্ষ্যে সব ধরনের আয়োজন উপস্থাপনের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন দায়িত্বপ্রাপ্তরা। তথ্যানুসন্ধানে আরও জানা যায়, মিরপুর রোড ঘেঁষে অবস্থিত গণভবন হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে। গত বছরের 18 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 বাতিল করা হয়। ফলে গণভবনকে থাকার আইনি অধিকার হারায় শেখ হাসিনার পরিবার। আর দায়িত্বে নিয়েই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই জাদুঘর করার প্রস্তাব করেন উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিরা। এরপর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম সভায় গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। 2 নভেম্বর তৎকালীন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রূপান্তরের জন্য কমিটি ঘোষণার কথা জানান। এরপর ধাপে ধাপে ওই জাদুঘরের কাজ ত্বরান্বিত হয়েছে। বছর ঘুরতে যা উদ্বোধনের দোরগোড়ায়। সরজমিনে জানা যায়, গণভবনের সীমানা প্রাচীরের কাজ কিছুটা সংস্কার করা হয়েছে, আবার কোথাও আগের অবস্থান রয়েছে। দায়িত্বপ্রাপ্তদের কয়েকজন জানান, ছাত্র জনতার জনস্রোতে 5 আগস্ট গণভবনে যে ভাঙচুর হয়েছে তা আগের অবস্থায় রেখে যাওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় নতুন স্থাপত্য নকশায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কিছু পূর্ত কাজ করা হয়েছে। ইতোমধ্যে এর প্রায় 70% শেষ, বাকি কাজও দ্রুত গতিতে চলছে। কম সময়ের মধ্যে সেসব কাজও শেষ হবে। তারা বলেন, গত জুলাই আগস্টে মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরই গণভবনের ফটক আক্ষরিক অর্থেই খুলে গিয়েছিল। উল্লাসিত জনতার মিছিল ঢুকে পড়ে গণভবনে। ভবনটির শোয়ার ঘর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে সাধারণ মানুষের অবাধ বিচরণের ক্ষেত্র ও উৎসবের কেন্দ্রে। তবে 8 আগস্ট সরকার দায়িত্ব গ্রহণের পর গণভবনের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে সরকারের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারে না। বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর সংশ্লিষ্টরা জানান, গণভবনের জমির পরিমাণ 17.68 একর অর্থাৎ 53 বিঘা। সেখানে 2 তলা বিশিষ্ট একটি ভবন এবং কর্মচারীদের জন্য 1 তলায় কয়েকটি পাকা এবং সেমি পাকা স্ট্রাকচার ছিল। গত 1 জানুয়ারি গণপূর্ত মন্ত্রণালয় গণভবনের বরাদ্দ সংস্কৃতি মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়। এই মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ জাদুঘর কর্তৃপক্ষ গণভবনের নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সার্বিক তত্ত্বাবধান করছে। তারা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ক্যাম্পাসটি এখনও গণবসতিপূর্ণ রাজধানীতে এক টুকরো সবুজ। গণভবন হিসেবে তকমা পাওয়া ভবনটিকে নিছক একটি দালান মনে হলেও বাস্তবে অনেক বেশি কিছু। অর্ধশত বিঘা জায়গা জুড়ে অবস্থিত ওই ক্যাম্পাসে রয়েছে লন, পুকুর, ক্ষেত সহ নানা ধরনের ফলের বাগান। প্রাকৃতিক পরিবেশে তৈরি হওয়া জুলাই স্মৃতি জাদুঘরটি নগরবাসী সুস্থ বিনোদনেরও একটি জায়গা হবে। জুলাইয়ে ছাত্র জনতার বীরত্বগাথা জানার পাশাপাশি তারা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।